গল্পের নাম তুমি রবে নীরবে, কলমে জাহান আরা। গল্পের প্রথম অংশ। বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাওয়ার জন্য রেডি হচ্ছি, এমন সময় ফোনে একটা মেসেজ এলো। আজ রাতেই তোমার বাবার অ্যাক্সিডেন্ট হবে, আজকে পালিয়ে যেও না। মেসেজ পড়ে আমি যতটা না ভয় পেয়েছি তার চাইতে বেশি চমকে উঠেছি। শাহেদের সাথে আমার আজকে পালিয়ে যাওয়ার কথা। আমাদের এই বিষয়টা কেউ জানতো না, আমি, শাহেদ আর শাহেদের কয়েকজন বন্ধু ছাড়া। তবে কে দিল এই মেসেজ? সাথে সাথে সেই নাম্বারে কল দিই, কিন্তু সুইচ অফ। শাহেদকে কল দিয়ে বলতেই শাহেদ হেসে উড়িয়ে দিল। তাগাদা দিতে লাগলো বাবা কোর্ট থেকে ফিরে আসার আগেই যাতে রেডি হয়ে বের হই। অবশ্যই মনে করে যেন টাকা পয়সা গহনা নিয়ে বের হই। সন্ধ্যা হয়ে এসেছে, আমিও ব্যাগ গুছিয়ে রেডি, কিন্তু বুকের ভিতরে কেমন যেন করছে। আজ না গেলে হয় না, কাল ও তো যাওয়া যায়। শাহেদকে আবার কল দিলাম। শাহেদ খুব রেগে গিয়ে বলল, চন্দ্র, যদি আমাকে ভালোবেসে থাকো তবে আজকেই আমরা পালাবো, নয়তো কখনো তুমি আমাকে পাবে না। আমাদের এই 7 মাসের সম্পর্ক এখানেই ইস্তফা। শাহেদকে আমি অনেক বেশি ভালোবাসি, তাই কোনো কিছু না ভেবে পা বাড়ালাম। ছোট ফুফু শুয়ে আছে, রুম অন্ধকার করে। প্রতি সন্ধ্যায় ওনার মাথা ব্যথা শুরু হয়, রুম অন্ধকার করে শুয়ে থাকেন। আমি কিছু না ভেবে বের হয়ে গেলাম। বাবার এটিএম কার্ড প্যান্টের পকেটে গুজতে ভুললাম না। রাস্তায় নামতেই শাহেদকে দেখতে পেলাম, একটি মাইক্রোবাস নিয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে উঠতেই শাহেদ উপরে গাড়ির দরজা বন্ধ করে দিল। আমার কেমন যেন অস্থির লাগছে। গাড়িতে শাহেদের আরও 3 জন বন্ধু বসে আছে। মাইক্রোর চালকও শাহেদের বন্ধু। এভাবে পালিয়ে যাওয়া কি ঠিক হচ্ছে? আমি কিছু বুঝতে পারছি না, কেমন হাতুড়ি পেটা করছে বুকে। বাবা কেমন আছে না জানি। হঠাৎ করেই বুঝতে পারলাম বাবাকে আমি ভীষণ ভালোবাসি। আমার যেতে ইচ্ছে করছে না শাহেদের সাথে। শাহেদ মাইক্রো থামাতে বলো, আমি এখানে নেমে যাব। আমি যাব না, বাবাকে ছেড়ে আমি যেতে পারবো না শাহেদ। মাথা ঠিক করা আছে তোমার চন্দ্র? এখন আর ফেরার উপায় নেই, আমি সব ঠিক করে রেখেছি। এই যে আমার বন্ধুরা আছে বিয়ের সাক্ষী হবে, তুমি এখন যেতে পারবে না। শাহেদ, আমি যাব না, আমি কিছুতেই বিয়ে করতে পারবো না শাহেদ, আমার মনে হয় বাবার কোনো বিপদ হয়েছে সত্যি। এখন এসব কথা বলে লাভ নেই চন্দ্র, অনেক দেরি হয়ে গেছে তোমার। ব্যাগ খোলো আর টাকা পয়সা গহনা যা যা এনেছো বের করে দাও। কি বলছো তুমি এসব? এভাবে কথা বলছো কেন তুমি? চুপ শালি, তুই কি ভাবছস তোরে বিয়ে করার জন্য নিয়ে যাচ্ছি আমি? তোরে আজকে আমরা 5 বন্ধু মিলে খামু। তোর বাপে আমার জীবনটা শেষ করে দিছে। সেদিন যদি তোর বাপে আমার বাবার ফাঁসির রায় না দিত তবে আজকে তোর এই দশা হইত না। অনেক কষ্টে তোরে পটাইছি। জজ সাহেব খাসা একটা মেয়ে পয়দা করছে, কি বলিস শিমুল? হা হা হা। দোস্ত, যেদিন প্রথম দেখলাম সেদিনই আমার ইচ্ছে করছে শালির শরীরে ঝাঁপায়া পড়ি। উফ, কি মাল একটা। আমার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, আমি কাকে ভালোবাসলাম এই। এত মানুষ না, মানুষ নামের পিশাচ। কোর্ট থেকে ফেরার পথে হাসানুজ্জামান সাহেবের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। দ্রুত অ্যাম্বুলেন্স এনে ড্রাইভার আর তাকে দুজনকেই হাসপাতালে নেওয়া হয়। এদিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘটে গেল অন্যরকম এক ঘটনা। আমি একজন প্রস্টিটিউট। আপনার কি এক রাতের জন্য আমাকে বুক করতে হবে নাকি 1 সপ্তাহের জন্য? শুনুন, পেমেন্ট কিন্তু সেক্ষেত্রে কিছুটা ছাড় পাবেন যদি 1 সপ্তাহের জন্য বুক করেন। অতি ভদ্র সুশ্রী চেহারার একটা মেয়ের মুখে এরকম কথা শুনতে পাবে সজল ভাবতে পারেনি। অনেকক্ষণ ধরে সে স্টেশনে বসে আছে। বড় আপা আসবে সিলেট থেকে, তার জন্য অপেক্ষা করছে সজল।
বেশ কিছুক্ষণ ধরে খেয়াল করছে এই মেয়েটাকে। বেশ ভালো লেগে যায় তার, তাই আলাপ করার জন্য এগিয়ে আসে। হ্যালো বলে মেয়েটির দৃষ্টি আকর্ষণ করতেই মেয়েটি হড়বড়িয়ে কথাগুলো বলে ফেলল। বুকের ভিতরে কোথাও এক অজানা ব্যথা টের পেল সজল। এই মেয়ে তো একজন পতিতা, তবে কেন এমন লাগছে তার? সজল কদমতলী থানার ওসি। 24 কি 25 বছর বয়সী এই যুবতীকে সে হঠাৎ করেই ভালোবেসে ফেলল। অথচ মেয়েটার সম্পর্কে কিছুই জানে না সে। ভালোবাসা বড়ই অদ্ভুত। এগিয়ে গিয়ে জিজ্ঞেস করে সজল, আপনার নাম কি? রূপবান। আপনি যে রূপবতী তাতে আপনাকে রূপবান বলাই যায়, কিন্তু আমি আপনার আসল নাম জানতে চাচ্ছি। খদ্দেরদের জন্য যে নাম সেটা না। মানে আপনার বাবা কি নামে ডাকেন আপনাকে? বাবা? আমার তো বাবাই নেই, কে ডাকবে? সরি দুঃখ দেওয়ার জন্য, আপনার মা কি বলে ডাকে? মা ডাকে অপয়া বলে। সজলের বুকের ভিতর ঝড় শুরু হলো, এই মেয়ে তো চির দুঃখী। প্লিজ হেয়ালি রেখে সত্যি নাম বলুন। আমার কোনো নাম নেই। যখন যে যেই নামে ডাকে আমি সেই নামেই সাড়া দিই। আমাদের লাইনে প্রতিদিনই নতুন নতুন নাম নিই আমরা। আপনাকে দেখে তো ভদ্র পরিবারের মেয়ে মনে হয়, কেন এই পথে এলেন? আপনাকে দেখেও তো আলাভোলা মানুষ মনে হয়, আপনি কেন মাস্টারি না করে পুলিশে গেলেন? মেয়েটার কথাতে সজল প্রচণ্ড রকমের ধাক্কা খায়। সে যে পুলিশ এই মেয়ে তা কিভাবে জানল? এটা তো এই মেয়ের জানার কথা না। আমি যে পুলিশ আপনি কিভাবে জানলেন? আপনার শার্টের নিচে পিস্তলের বাট বের হয়ে আসছে। আপনি এখনো আপনার নাম বলেননি কিন্তু। মেয়েটা কিছু না বলে চলে যায় সেখান থেকে। সজল হা করে তাকিয়ে দেখছে রূপবান নামের মেয়েটির চলে যাওয়া। মাইক্রো একটি জঙ্গলের কাছাকাছি দাঁড় করায় টিপু। শরীরে আজ তার ও জোয়ার এসে গেছে। চন্দ্র নামের এই মেয়েটাকে আজ 5 বন্ধু মিলে ভোগ করবে, ভাবতেই টিপু পুলকিত অনুভব করছে। চন্দ্রর হাত পা মুখ বেঁধে ফেলা হয়েছে। শাহেদ, রাকিব, রাশেদ, হাসিব চন্দ্রর ব্যাগ ল্যাগেজ সব তন্ন করে খুঁজেছে, কিন্তু কোথাও টাকা পয়সা বা গহনা খুঁজে পায়নি। মেজাজ তিরিক্ষি হয়ে গেছে শাহেদের, তাই একটা পরিষ্কার জায়গায় এনে চন্দ্রকে ধাক্কা দিয়ে ফেলে দেয় শাহেদ। শিমুল চন্দ্রর মুখ থেকে স্কচ টেপ খুলে দেয়। আরে টেপ খুললি কেন? আরে মামা, শালির চিৎকারেই তো শরীরে আরো তেজ আসব। এই ঘন জঙ্গলে কেউ আসবে না এত রাতে। শালি ব্যথায় চিল্লাইব আর আমরা মজা নিমু, এটাই তো মজা। শিমুলের অকাট্য যুক্তি শুনে সবাই হাহা করে হেসে উঠে। চন্দ্র চিৎকার করে কাঁদতে থাকে। রাত প্রায় 11টা। পূর্ণ চাঁদের আলোয় পুরো বন জঙ্গল আলোকিত। এই রাতেই মানুষ বনে যায়। কবিগুরু তাই লিখে গেছেন, আজ জোছনা রাতে সবাই গেছে বনে। বড় একটা ছাতিম গাছ জড়িয়ে ধরে বসে আছে নীল। সেই সন্ধ্যা থেকে বসে আছে এখানে, মনের সব কথা বলছে গাছের সাথে। গাছ ছাড়া কেউ নেই নীলের এত আপন। গাছেরাও তার সাথে কথা বলে। নীল বুঝতে পারে গাছেরা মানুষের চাইতে কত বেশি জ্ঞানী। তবু তারা কেমন নিরহংকার আর বিনয়ী। মানুষের যদি এর 10 ভাগের 1 ভাগ জ্ঞান থাকত তবে মানুষ কি করত নীল তা ভেবেই দীর্ঘশ্বাস ফেলে। হঠাৎ করেই ছাতিমগাছ রেগে উঠে, নীল, এক্ষুনি উত্তর পূর্ব কোণে দৌড়ে যাও, একটি মেয়ের শ্লীলতাহানি করতে যাচ্ছে কয়েকটা ছেলে মিলে। ছি ছি, লজ্জা করে এই মানব জাতিকে দেখলে, এরা এত নিচু। নীল আর দেরি না করে দৌড় লাগায়। কিছু দূর এগুতে শুনতে পায় নারী কণ্ঠের চিৎকার। নীল মুহূর্তেই পৌঁছে যায় সেখানে। 5টা ছেলে একসাথে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই নীলকে দেখতে পেয়ে কেমন হতভম্ব হয়ে যায় সবাই। কিছু না বলে নীল তাকিয়ে থাকে 5 জনের দিকে। নীলের চোখের দিকে তাকিয়েই শাহেদ, শিমুল, রাকিব, রাশেদ, হাসিব কেমন হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে।
আমি নিজেও অবাক হয়ে যাই এই দৃশ্য দেখে। ছেলেটার বাড়ানো হাত ধরে উঠে দাঁড়াই আমি। তারপর বের হয়ে আসি তার পিছু পিছু জঙ্গল থেকে। পিছনে তাকিয়ে দেখি সেই 5 জন এখনো সেই ঘোরের মধ্যেই আছে। মেইন রোডের পাশে 2 জন এসে দাঁড়াই। এভাবে বাবাকে কষ্ট দিয়ে আসা উচিত হয়নি আপনার। যত তাড়াতাড়ি সম্ভব আপনার বাসায় যাওয়া উচিত। আমি কিছুটা চমকে উঠি ছেলেটির কথা শুনে, মনে মনে এই কথাটাই আমি সবেমাত্র ভেবেছি, ছেলেটি সে কথা কিভাবে শুনতে পেল। এই ছেলেকে, এর কি ইএসপি পাওয়ার আছে নাকি? আমার ইএসপি পাওয়ার নেই। কথা না বাড়িয়ে পা চালান, আপনাকে পৌঁছে দিয়ে আসি। আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম ছেলেটার কথা শুনে। সামনে থেকে একটা সিএনজি আসছে। নীল চন্দ্রকে নিয়ে সিএনজিতে উঠে বসে। সিএনজি চলছে গাজীপুর থেকে ধানমন্ডির উদ্দেশ্যে। কিন্তু আমি ভুলে গেছি আমার সাথে কি ঘটতে যাচ্ছিল কিছুক্ষণ আগে। বরং আমার মাথায় ঘুরছে অচেনা এই ছেলের কথা। কে এই ছেল? কি ক্ষমতা আছে এই ছেলের? ফোনে আবার মেসেজ আসলো, খুব বাঁচা বেঁচে গেছো। আগেই নিষেধ করেছি কিন্তু শুনলে না। তোমার বাবার বাম পা ভেঙে গেছে অ্যাক্সিডেন্টে, শীঘ্রই হাসপাতালে আসো। আমি সাথে সাথে সেই নাম্বারে কল দিলাম, এবারও সুইচ অফ। কিছুই বুঝতে পারছি না আমি কি হচ্ছে এসব। নিজেকে কেমন পাগল পাগল লাগছে আমার হঠাৎ করেই। কি হচ্ছে আমার সাথে এসব? নাকি আমি এসব স্বপ্ন দেখছি? নিজেকে একটা চিমটি কাটলাম, ব্যথা পেয়ে কুঁকড়ে গেলাম। তার মানে সব সত্যি? এসব সত্যি হয় কিভাবে? আমার ভীষণ ভয় করছে হঠাৎ করেই। আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। অদ্ভুত রকমের ছেলেটা আমাকে এখানে নামিয়ে দিয়ে কোনো কথা না বলেই চলে গেল। সব কেমন অবিশ্বাস্য লাগছে আমার। কি এক বিপদের হাত থেকে রক্ষা পেয়ে এসেছি, হঠাৎ সে কথা মনে পড়ে গেল। কাকে বিশ্বাস করব এই জীবনে? মানুষ এত বহুরূপী। কাঁপতে কাঁপতে গেইট খুলে বাড়ির ভিতর পা বাড়াই। চন্দ্রকে দেখে রহিমা বুয়া ছুটে এসে বিলাপ জুড়ে দেয়। ও আফা অনে হডে আসিলেন, স্যারোরে তো হাসপাতাল তো লই গেই আফা, অনে সরে সরে কেয়ার হাসপাতাল তো জ। ফাফু বারবার অনর হোজ গৈজ্জিল। মানে ও আপা, আপনি কোথায় ছিলেন? স্যারকে তো হাসপাতালে নিয়ে গেছে গো আপা। আপনি জলদি যান কেয়ার হাসপাতালে। ফুফু আম্মা বারবার আপনার খোঁজ করছে। রহিমা খালা এত বছর ঢাকায় আছেন, এখনো চট্টগ্রামের ভাষা ছাড়তে পারেননি। গ্যারেজ থেকে নিজের গাড়ি বের করে ছুটতে থাকি দ্য কেয়ারের দিকে। বাবার সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে। ইস, আমি যদি আজ না যেতাম তবে বাবার কিছু হতো না। কেন এরকম করলাম আমি? নিজের গালে নিজের চড় মারতে ইচ্ছে করছে। ঘড়িতে এখন সকাল 5:20। সিলেট থেকে ঢাকাগামী ট্রেন উপবন এক্সপ্রেস প্ল্যাটফর্মে এসে থেমেছে। প্ল্যাটফর্মে বসে ছিল সজল অনেকক্ষণ ধরে। ভাবছে বসে বসে সেই নিশি কন্যার কথা। সুরাইয়া আপা ট্রেন থেকে নামার পর আপাকে নিয়ে বাসার দিকে পা বাড়াল। কমলাপুর রেল স্টেশন থেকে বাসে রায়েরবাগ আসতে সজলের 30 মিনিট লাগল। এই ভোর বেলায় রাস্তায় কোনো জ্যাম নেই, কি নীরব লাগছে। অথচ কিছুক্ষণ পরেই সবাই বের হয়ে যাবে যার যার কর্মক্ষেত্রে। আর কোলাহলে মুখরিত হয়ে যাবে পুরো শহর। রাতের ঢাকা শহর দেখার আনন্দ অন্যরকম। সুরাইয়া গভীরভাবে সজলকে লক্ষ্য করছে। সজলের মধ্যে কেমন উদ্ভ্রান্ত ভাব। কৌতূহল মেটাতে সজলকে জিজ্ঞেস করে বসল, সজল তুই কি তা কুন্তা লইয়া চিন্তা কররেনি? মানে সজল, তুই কি কোনো কিছু নিয়ে চিন্তিত? বোনের কথা শুনে সজল চমকে যায়। আপা কিভাবে বুঝে ফেলল তার মনের কথা? নিজেকে শান্ত রেখে জবাব দেয়, না তো আপা, আমি ঠিক আছি। আওয়ার ফর তাকি দেখিয়ার তুই কিলা চিন্তিত, আমারে কুলিয়া খতর কোন সমস্যা নি?
না আপা, আমার কিছু হয়নি, তুমি যাও শুয়ে পড়ো, আমার খুব টায়ার্ড লাগছে, সকালে ডিউটি আছে। আমি একটু গড়িয়ে নিই। সুরাইয়া অবাক হয়ে তাকিয়ে রইলেন। ভাইয়ের যে কিছু একটা হয়েছে তা তিনি খুব ভালো করে বুঝে গেছেন। আমি হাসপাতালে পৌঁছাই ভোর রাতের দিকে, বাবা তখন মোটামুটি সুস্থ আছেন। নিজের মধ্যে কেমন একটা অপরাধবোধ কাজ করছে আমার। কেউ না জানুক, আমি নিজে তো জানি কি ভুল পথে পা বাড়িয়েছিলাম। শাহেদকে এত বেশি ভালোবেসেছি যে কখনো ভাবতেই পারিনি শাহেদ এভাবে প্রতিশোধ নিতে চাইবে। শুধুমাত্র আমার বাবা ওর বাবার ফাঁসির রায় দিয়েছিল বলে আজ শাহেদ আমাকে ধর্ষণ করতে চেয়েছিল। রাতের সেই ঘটনা মনে পড়তেই গা শিউরে ওঠে আমার। দুনিয়ার সব মানুষ কেমন মুখোশধারী, অথচ এই খারাপ মানুষের ভিড়ে কত ভালো মানুষও আছে। আজ যদি সঠিক সময়ে সেই ছেলেটা না আসতো, তবে কত জঘন্য কিছু হতো আমার সাথে। না, আর ভাবতে পারছি না কিছু। আচ্ছা, সেই ছেলেটা ইবাকে? নাম ঠিকানা কিছুই জানা হলো না তার। ছেলেটার মাঝে কিছু একটা রহস্য আছে আমি জানি। আর অচেনা সেই ফোন নাম্বার, সেটা কার? আর পারছি না নিতে, আমার সাদামাটা জীবনে এত রহস্য কেন এলো? রিসিপশনে বাবার নাম বলতেই রুম নাম্বার বলে দিল। 409 নাম্বার রুমে আছে বাবা। 4 তলায় এসে রুমের দরজায় মৃদু ধাক্কা দিতেই দরজা খুলে গেল। বাবা ঘুমুচ্ছে, ফুফুও পাশের বেডে ঘুমুচ্ছে। বাবার বাম পায়ে প্লাস্টার। চুপি চুপি বাবার পাশে গিয়ে দাঁড়ালাম। কেমন শান্ত চেহারা বাবার, কাঁচাপাকা ভ্রু, দাড়ির মাঝে কেমন পবিত্র লাগছে বাবাকে। সারাজীবন বাবা ন্যায় বিচার করে এসেছেন। আমি জানি বাবা যদি শাহেদের বাবাকে ফাঁসির আদেশ দিয়ে থাকে, তবে সেটাও ন্যায়সঙ্গত কারণেই দিয়েছেন। কেবিন থেকে বের হয়ে এসে বাহিরে চেয়ারে ধপ করে বসে পড়ি। দুচোখ লেগে আসছে। শাহেদের পাল্লায় পড়ে অনেকদিন ভার্সিটিতে যাওয়া হয়নি। নতুন ভর্তি হয়েছি, ক্লাস শুরু হয়েছে, সপ্তাহ হয়েছে। অথচ আমি কিনা মশগুল শাহেদকে নিয়ে। চেয়ারে বসে পেছনে মাথা হেলান দিয়ে বসতেই কেমন ক্লান্তি এসে ভর করল। তন্দ্রা ঘরে হঠাৎ করেই আবছা আবছা দেখতে পেলাম একটা ঘন জঙ্গলে আমি দৌড়াচ্ছি। বয়স কমে গেছে আমার, 5 থেকে 6 বছর বয়সী আমি। পিছন থেকে কেউ একজন আমাকে বলছে, চন্দ্র পালিয়ে যা, দৌড়া চন্দ্র, দৌড়া। তন্দ্রা কেটে গেল আমার, ঘেমে একাকার হয়ে গেছি আমি এই খানিকটা সময়ই। কি দেখলাম আমি এটা? কেন যেন মনে হতে লাগলো এটা আমার স্বপ্ন না, এটা আমার অতীত। আচ্ছা, এরকম কেন লাগছে আমার? ফুফু এসে আমার সামনে দাঁড়ায়। ফুফুর হাতে আমার গতরাতে লিখে রেখে যাওয়া চিরকুট। আমার পুরো শরীর কেঁপে উঠে ফুফুর হাতে চিরকুট দেখে। ফুফু যদি বাবাকে সব বলে দিয়ে থাকে, বাবা আমাকে কি মনে করবে তবে? ফুফু কাগজটা আমার দিকে এগিয়ে দেয়। আমি সাথে সাথে লুফে নিয়ে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলি। আমি এখনো ভাইজানকে কিছু বলিনি এই ব্যাপারে। তবে তোর থেকে এরকমটা আশা করিনি আমি চন্দ্র। ভুল হয়ে গেছে ফুফু, আর কখনো আমার এরকম হবে না। আসমা বেগম দাঁড়িয়ে কান্না করছেন, চন্দ্র তাকে জড়িয়ে ধরে হুহু করে কাঁদতে থাকে। আমাকে ক্ষমা করে দাও ফুফু, বাবাকে কিছু বলো না, আমি আর এই ভুল কখনো করব না ফুফু। ঠিক আছে, বলবো না, যা, আমি ভাইজানকে বলেছি তোর বান্ধবীর বাসায় আছিস, তুইও সেটা বলিস। তুমি অনেক বেশি সুইট ফুফু। নিঃসন্তান আসমা বেগম এই ফুটফুটে মেয়েটির দিকে তাকিয়েই নিজের জীবন পার করলেন। এই মেয়েটির ছোট ছোট এই আদর মাখা কথা তাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয় 1000 বছর। চন্দ্রকে বাসায় পৌঁছে দিয়ে নীল সিএনজিতে করে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকে। সিএনজি ড্রাইভার কিছুটা বিরক্ত হয়ে শনির আখড়ায় এসে সিএনজি দাঁড় করায়। তারপর গ্যাস শেষ বলে নীলকে নামতে বলে। সিএনজি থেকে নেমে নীল একটা চায়ের দোকানে বসে
ড্রাইভারকে ভাড়া পরিশোধ করে দিয়ে দোকানের লাগোয়া একটি গাছে হেলান দিয়ে বসে। তার কিছুক্ষণ পরেই ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পরেই একটা কালো মাইক্রো এসে দাঁড়ায়। 4 জন বডিগার্ড টাইপের কালো টি শার্ট প্যান্ট পরা লোক এসে নীলকে গাড়িতে তুলে নিয়ে যায়। নিজামুদ্দিন সাহেব ছেলেকে চোখে চোখে রাখার জন্য বডিগার্ডের ব্যবস্থা করেছেন। ছোটবেলার সেই ঘটনার পর থেকে ছেলেটা কেমন হয়ে গেছে। মাঝে মাঝেই রাতে বেরিয়ে পড়ে বাসা থেকে চলে যায় কোনো জঙ্গলে। নীলের অজান্তেই তার পিছু পিছু একটা মাইক্রো সর্বদা যায় তাকে পাহারা দিতে। নিজামুদ্দিন সাহেব নিজেও জানেন না তার এই গোপন পাহারার কথা নীল সব কিছু জানে। তিনি কি ভাবছেন তার সামনে বসে নীল সেটাও বুঝতে পারে। নিজের এই অস্বাভাবিক ক্ষমতার কথা নীল সর্বদা গোপন রাখে আর 10 জনের মতোই সাধারণ মানুষ হয়ে থাকতে চায়। কিন্তু মাঝে মাঝে কেমন অস্থির হয়ে যায় মন প্রাণ। তখনই ছুটে যায় গভীর অরণ্যে। সজল সকালে থানায় গিয়ে চেয়ারে বসতেই কনস্টেবল খবর নিয়ে আসে পাগলা পানি শোধন কেন্দ্রে 5 জন যুবকের লাশ পাওয়া গেছে। ড্রাইভারকে গাড়ি বের করতে বলে গাড়িতে বসে সজল। সারারাতের অনিদ্রা রূপবান নামের রূপবতী সেই মেয়েটির ভাবনা সজলে কেমন দিশেহারা করে দেয়। থানা থেকে ওয়াসা যেতে বেশি সময় লাগলো না সজলের। ভিতরে যেতেই দেখতে পেল 5টি যুবকের লাশ পড়ে আছে। 5টি লাশই উলঙ্গ এবং প্রত্যেকের পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে। এই বিভীষিকাময় দৃশ্য সজলের সহ্য হয় না। গা গুলিয়ে উঠে। খুন জখম দেখতে দেখতে সজল অভ্যস্ত, তবুও এখনো ধাতস্থ হতে পারেনি সে। বেশ কিছুদূর জায়গা ঘেরাও করা হয়েছে হলুদ রঙের ফিতা দিয়ে গোল করে, কালো রঙে লিখা ক্রাইম সিন ডোন্ট ক্রস। উৎসুক জনগণ চারপাশে দাঁড়িয়ে দেখছে, কেউ কেউ ভিডিও করছে। হাতে গ্লাভস পরে সজল এগিয়ে যায়, 5টি লাশেরই পকেট চেক করে। প্রত্যেকের পকেটে ওয়ালেটে যার যার এনআইডি কার্ড পায়। সবাই 24-25 বছর বয়সী যুবক। কে খুন করল এদেরকে এভাবে? হোস্টেলের দেয়াল টপকে ভিতরে প্রবেশ করল পরি। সারারাত বাহিরে কাটিয়ে এখন খুব ক্লান্ত। পানির পাইপ বেয়ে 4 তলায় নিজের রুমে গিয়ে উঠে। তারপর ধপাস করে শুয়ে পড়ে বিছানায়। সকাল 8টা বাজতেই পরীর রুমের দরজায় নক হল। আজকে পরীর গ্যাংয়ের একটা সিক্রেট মিটিং হওয়ার কথা পরীর রুমে। প্রতি রবিবার সকাল 8টায় টিমের মিটিং হয়। সবাই সাপ্তাহিক অ্যাসাইনমেন্ট জমা দেয় রবিবার। পরী সেসব বেমালুম ভুলে গেল। ফোন বেজে উঠতেই পরী লাফিয়ে উঠে বসে। অনামিকার কল। তখনই মনে পড়ে পরীর আজকে তাদের মিটিং হবে। ঘুমে ঢুলুঢুলু হয়ে দরজা খোলে পরী। হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করে কালো টপস, কালো প্যান্ট, কালো ক্যাপ মাথায় দেওয়া 15 জন মেয়ে। এরা প্রত্যেকেই ক্যারাটে, মার্শাল আর্টে এক্সপার্ট। হানি বি টিমে জয়েন করতে হলে অবশ্যই প্রতিটি মেয়েকে এসবে এক্সপার্ট হতে হয়। তার পাশাপাশি নৃত্য। টিমের ক্যাপ্টেন তাজনিন সুলতানা পরীর করা রুলস অনুযায়ী মিটিংয়ে সবাইকে ড্রেস আপ ঠিক রাখতে হবে। 5 মিনিট সময় চেয়ে নিয়ে পরী নিজেও কালো টপস, প্যান্ট, ক্যাপ পরে এসে নিজের চেয়ারে বসে। অনামিকা, সারিকা, সুরমা, নীলিমা, পদ্মা, রুমি, টুসি, ইশরাত, মিলি, সামিয়া, কবিতা, জুই, ইমা, ফারিয়া, কাজল সবাই উপস্থিত। এগুলো সবার ছদ্মনাম। কেউ কাউকে আসল নামে ডাকে না এখানে। এক এক করে সবাই সবার অ্যাসাইনমেন্ট জমা দিল। হানি বি মেয়েদের একটি গুপ্ত সংগঠন। এই টিমের প্রতিটি মেয়ে কোনো না কোনো ভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছে। সেই অপরাধীদেরকে শাস্তি দেওয়া এই সংগঠনের মূল লক্ষ্য। সবার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া শেষ। সবাই নিজের বক্তব্য রাখার পর পরই সাপ্তাহিক কাজ বুঝিয়ে দিল। আজকে মিটিং 9টা বাজার 5 মিনিট আগে শেষ হয়েছে। এই সংগঠনের সব মেয়েই জানে কে কিভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছে।
তবে শুধুমাত্র ক্যাপ্টেনের বিষয়টা কেউ জানে না, আর সাহস করে কেউ জিজ্ঞেস করতে পারে না। কবিতা ভয়ে ভয়ে তবুও জিজ্ঞেস করল, কিছু মনে না করলে একটা কথা বলি রূপবান আপা। পরি বসে বসে গভীর কিছু চিন্তা করছে, কবিতার কথা শুনে চিন্তার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। বলো। আসলে অনেক দিন থেকে জানতে ইচ্ছে করছে আমাদের সবার। আপনার সাথে ঘটে যাওয়া ঘটনাটা আমরা সবাই জানতে চাই, খুব কৌতূহল হয় আমাদের। হ্যাঁ রূপবান, আজকে বল না আমাদের। পরি কাজলের মুখের দিকে তাকায়, তারপর একে একে সবার মুখের দিকে তাকায়। সবাই কেমন উৎসুক হয়ে আছে জানার জন্য পরীর কাছ থেকে। পরীর শরীর কাঁপছে, সেদিনের সেই কথা মনে পড়তেই চোয়াল শক্ত হয়ে উঠেছে পরীর। এখনো সেই ধর্ষকদের মধ্যে ৩ জনকে শাস্তি দেওয়া হয়নি। সেই ৩ জনকে খুন করার পর পরী আদালতে সবাইকে বলবে না, পরী আজ কিছুতেই তার সাথে ঘটে যাওয়া ঘটনাটি এখন বলবে না। পরীর কঠোর চেহারার দিকে তাকিয়ে সবাই ভয় পেয়ে যায়। ঘড়িতে ৯টা বেজে গেছে। সবাই উঠে যার যার রুমে চলে যায়, কারণ ক্লাসের জন্য রেডি হতে হবে। সবাই চলে যেতেই পরী বিছানায় শুয়ে কেঁদে উঠে কোলবালিশ জড়িয়ে। তার এই নিঃসঙ্গ জীবন আর বয়ে বেড়াতে ইচ্ছে করছে না। মা নেই, বাবা নেই, ভাই বোন কেউ নেই। কি এক একাকিত্ব বয়ে বেড়ায় পরী নিজেও জানে না। হঠাৎ করেই সেই পুলিশ লোকটির কথা মনে পড়ল পরীর। দুনিয়ায় কত মুখোশধারী আছে। রাতের আধারে মানুষ কেমন বদলে যায়, পরী অবাক হয়ে দেখে কেমন হিংস্র হয়ে ঝাঁপিয়ে পড়ে তারা। আবার তারাই কাজ শেষে বাড়ি ফিরে কেমন ভদ্র সাজে। তবুও ভালো, এরা টাকা দিয়ে অনুমতি নিয়ে যৌনমিলন করে, ধর্ষক নয় এরা। তবে ধর্ষক এই শব্দটা মাথায় আসতেই খুন চেপে যায় পরীর মাথায়। সেই ৩ জনকে এখনো বাকি আছে খুন করা। শোয়া থেকে উঠে বসে যায় পরী, প্ল্যান করতে হবে। সজল সবগুলো লাশের পকেট থেকে জাতীয় পরিচয়পত্র বের করে। একে একে সবার নাম পড়ে, শিমুল, রাকিব, রাশেদ, শাহেদ, হাসিব। সবার পকেটে ওয়ালেট, মোবাইল, টাকা পয়সা সব ঠিক। তার মানে এটা টাকা পয়সার জন্য না। এই বয়সী ছেলেদের সাথে কার এরকম শত্রুতা থাকতে পারে? সজল কনস্টেবলকে লাশ পোস্টমর্টেম করার জন্য পাঠাতে বলে থানায় চলে যায়। চোখ বন্ধ করে ভাবতে থাকে ওদের মৃত্যুর কারণ কি হতে পারে। ১ নাম্বার, হয়তো ছেলেগুলো কোনো ক্রাইমের সাথে ইনভলভ ছিল, তাই তাদের খুন করা হয়েছে। ২ নাম্বার, হয়তো ছেলেগুলো কোনো আন্ডারওয়ার্ল্ড সদস্য, গ্যাংয়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাই এভাবে খুন হতে হয়েছে। ৩ নাম্বার, হয়তো সাগলার এরা। ৪ পুরনো কোনো শত্রুতার বশে খুন করেছে। সবগুলো সম্ভাবনাই যৌক্তিক, এদের সবার ব্যাকগ্রাউন্ড চেক করতে হবে। সবার ফোন হাতে নেয়, সবার কল ডিটেইলস চেক করার জন্য পাঠায়। চেয়ারে হেলান দিয়ে বসতেই আবার মনে পড়ে সজলের গোত্রাতের রূপবান নামের অতি রূপবতী মেয়েটির কথা। কেমন অস্থিরতা বেড়ে যায়। নিজেকে কেমন নির্লজ্জ মনে হয়। আগে তো এরকম ছিল না, তবে কেন হঠাৎ এরকম হয়ে গেল সে নিজেও জানে না। হঠাৎ করেই কেন সেই মেয়েটার কথা ভাবছে এত বেশি? এটাই কি তবে ভালোবাসা? এরকম হুট করেই কি হয়ে যায় ভালোবাসা? উত্তর জানা নেই সজলের। এদিকে বাবার ঘুম ভাঙ্গার সাথে সাথেই আমাকে খুঁজতে লাগলেন। বাবা চন্দ্র বলে ডাকতেই আমি লাফিয়ে উঠে ভিতরে যাই। কোথায় ছিলি তুই সারা রাত মা? ও তো রাতেই চলে এসেছে ভাইজান। আপনি ঘুমিয়েছিলেন বলে আমি ওকে ডাকতে নিষেধ করেছি। মেয়েটা সারা রাত জেগে বসে ছিল বাহিরে আপনার জন্য। ফুফুর কথা শুনে আমার চোখ ভিজে এলো। আমি মায়ের আদর পাইনি কখনো। ফুফু আমার মা। মায়েরা কি এরকম হয় সর্বদা? আমার মা হলেও কি আমাকে এভাবে বাঁচিয়ে দিত?
জানি না আমি। অনার্সের ক্লাস শুরু হয়েছে সেই কবে, তুই একদিন ও ভার্সিটিতে যাসনি তাই ক্লাসে যাবি নাকি আজকে? না বাবা, তুমি অসুস্থ, আমি ক্লাসে যাব না। আরে মা, আমি ঠিক আছি, তুই ক্লাসে যা। সারাদিন হাসপাতালে থাকা লাগবে না। হাসপাতালে ভালো মানুষ থাকলেও অসুস্থ হয়ে যায়। আমার কাছে তো তোর ফুফু আছেই। হ্যাঁ চন্দ্র, তুই এখানে থেকে কি করবি? ভার্সিটিতে যা, সেখান থেকে বাসায় যাস, বাসায় কেউ নেই আমরা ছাড়া। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি আমি। হাসপাতাল থেকে বাসায় এসে ওয়াশরুমে গেলাম গোসল করতে। তখনই মনে পড়ে গেল গোত্রাতের কথা। আমার এই শরীর আজ কোথায় থাকত, শকুনের মতো ছিঁড়ে খেত, কোথা থেকে সেই ছেলেটা দেবদূত হয়ে এলো যেন। নিজেকে কেমন অপবিত্র মনে হতে লাগল। আমার পুরো ওয়াশরুমে আয়না লাগানো, আয়না প্রীতি আমার ছোটবেলার। বাবা বেলজিয়াম থেকে আয়না আনিয়েছেন। একটা বাথটাব, ফ্লাওয়ার ভাস থেকে তাজা ফুলের ঘ্রাণ ভেসে আসছে। মিউজিক প্লেয়ারে গান ভেসে আসছে, অন্য সব দিনে এই সময় আমি উড়াধুরা ডান্স করতাম। কিন্তু আজকে কিছুই ইচ্ছে করছে না আমার। আয়নাতে দাঁড়িয়ে নিজেকে দেখছি খুঁটিয়ে খুঁটিয়ে। নিখুঁত শরীর আমার, কোথাও একফোঁটা মেদ জমেনি। জিরো ফিগার যাকে বলে। দীর্ঘ আখি পল্লব, ঠোঁটের নিচে একটা তিল, বুকের খাজে একটা তিল। সেই সাথে সিল্কি চুল, ফর্সা গায়ের রং। এই শরীরটার জন্যই আমাকে আজ এই বিপদে পড়তে হয়েছে। কেন এত রূপ আমাকে দিলে সৃষ্টিকর্তা? এত রূপই যে আমার কাল হল। আমাকে শ্যামা একটা মেয়ে বানাতে, আর 10টা সাধারণ মেয়ের মতো হতাম যদি আমি। বাবা হতেন যদি একজন কেরানি। কি ক্ষতি হতো তাতে? এই বিলাসিতা, এত আরাম আয়েসে থেকে কি লাভ হলো আমার? সঠিক সময়ে সেই ছেলেটা না এলে আজ পত্রিকার হেডিং হতাম আমি। বাবার এত সম্মান মুহূর্তে ধূলিসাৎ হতো আমার জন্য। খুব রাগ উঠে গেল হঠাৎ করে নিজের উপর। ফ্লাওয়ার ভাস ছুঁড়ে মেরে আয়না ভেঙে ফেললাম রাগের চোটে। ভাঙা আয়নার একটা টুকরো ঘ্যাচাং করে কপালে ঢুকে গেল। গলগল করে রক্ত বের হচ্ছে। সাদা টাওয়াল চেপে ধরে রেখে বের হয়ে এলাম। রহিমা খালাকে ডাকতেই তিনি উপরে এলেন। আমার কপালে রক্ত দেখে আঁতকে উঠলেন। আফা, অনর হোয়াল তো কি ওইদে হোয়াল ফাইটটি ক্যানে? আই তো জাইনতাম আর ই উদো ফাডা হোয়াল, এখন তো দেহিদ্দি অনর ও ফাডা হোয়াল। মানে আপা, আপনার কপালে কি হয়েছে, কপাল ফাটছে কিভাবে? আমি তো জানতাম আমারই কেবল ফাটা কপাল, এখন তো দেখি আপনার ও ফাটা কপাল। আমি রাগান্বিত দৃষ্টিতে তাকাতেই টুক করে সরে গেল। ফার্স্ট এইড কিট এনে দিয়ে চলে গেল রহিমা খালা। কপালে ব্যান্ডেজ করে আকাশি রং জামা পরে আমিও রেডি হয়ে ভার্সিটিতে রওনা দিলাম। বন্ধুবান্ধব আমার কোনোকালেই ছিল না। তাই প্রথম দিন ক্যাম্পাসে এসে পৌঁছাতেই কেমন ভয় ভয় করতে লাগলো আমার। ইংরেজি ডিপার্টমেন্টের দিকে পা বাড়াতেই সামনে বসে থাকা একদল ছেলেমেয়ে ডাক দেয়। আমাকে কেন ডাকছে কিছুই বুঝতে পারছি না। তবুও এগিয়ে গেলাম। এই যে শুনছো, নতুন নাকি ক্যাম্পাসে? জি, আমি এই ক্যাম্পাসে নতুন ভর্তি হয়েছি। সিনিয়র ভাইবোনদের দেখলে সালাম দিতে হয় জানো না নাকি? আমার কেমন যেন ভয় হতে লাগল। গোত্রাতের সেই ব্যাপারটি হওয়ার পর থেকে এমনিতেই নার্ভাস হয়ে আছি। ওনাদের কথা শুনে আরও নার্ভাস লাগছে। আসসালামু আলাইকুম। কি নাম তোমার? সুমেহরা সুলতানা চন্দ্র। একজন আমার হাতে একটা মাইক্রোফোন ধরিয়ে দিল। গান গাও তো দেখি একটা। আমি গান পারি না, আপনারা আমার সাথে এরকম করছেন কেন? আমার চোখ ভিজে এলো। বাবা কেন আমাকে ভার্সিটিতে পাঠালো? ভীষণ অভিমান হতে লাগলো আমার বাবার উপর। আমার কথা শুনে সবাই হাহাহা করে হেসে উঠল। লম্বা ফ্যাসফ্যাসে কণ্ঠের একটা মেয়ে বলে উঠল, র্যাগিং বুঝো না, তোমাকে র্যাগিং দেওয়া হচ্ছে।
এমন করেই বিশ্ববিদ্যালয়ে নতুনদের র্যাগিং দেওয়া হয়। ঠোঁটে কড়া করে গোলাপি লিপস্টিক পরা মেয়েটা বলল, এই মাইক্রোফোন হাতে নিয়ে লাইব্রেরি যাও। অতঃপর লাইব্রেরির এক কোণে দেখবে সাদা শার্ট পরা একটা ছেলে বসে আছে। লম্বা লম্বা চুল, সে হলো আমাদের ভার্সিটির ভিপি। হাতে উদ্ভিদ বিষয়ক কোনো বই থাকবে, তার সামনে গিয়ে বলবে, নীল ভাইয়া, আমি আপনাকে ভালোবাসি। বাকি সবাই হো হো করে উঠল মেয়েটার কথা শুনে। আমি মাইক্রোফোন হাতে নিয়ে থ মেরে রইলাম। তাড়াতাড়ি যাও, নয়তো আরো কঠিন কিছু করতে বলা হবে। আর হ্যাঁ শুনো, যদি ভেবে থাকো যে আমরা কেউ শুনবো না তুমি ওখানে গিয়ে না বললে, তবে ভুল তুমি। এখানে অনেকগুলো সাউন্ড বক্স আছে, পুরো ক্যাম্পাস শুনতে পাবে। চোখের পানি মুছতে মুছতে লাইব্রেরির দিকে পা বাড়ালাম। এক পা করে এগুচ্ছি আর ভয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছে। এসব কেমন বাজে ব্যবহার! বাবা আমাকে এ কোথায় অ্যাডমিশন করালেন? লাইব্রেরি রুমে বসে নীল একটি ইন্টারেস্টিং বই পড়ছে। পৃথিবীতে গাছ নিয়ে যত আজব ঘটনা ঘটেছে তা সম্পর্কে পড়ছে। যতই পড়ছে ততই পুলকিত হচ্ছে নীল। একসময় চোখ বন্ধ করে মুখের উপর বই উপুর করে রেখে দিয়ে ভাবতে লাগল, আমি আপনাকে ভালোবাসি নীল ভাইয়া, আই লাভ ইউ। লাইব্রেরি রুমের নীরবতা বিচ্ছিন্ন করে জলতরঙ্গের মতো রিনরিনে একটা মেয়েলি কণ্ঠস্বর বলে উঠল। ক্যাম্পাসের যে যেখানে বসে ছিল সবাই উঠে দাঁড়িয়ে গেল সাউন্ড বক্সে এই কথাটা শুনে। নীলের উপর ক্রাশ খাওয়া ভার্সিটির মেয়েরা রেগে গিয়ে লাইব্রেরির দিকে ছুটতে লাগল। কিন্তু নীরার ভয়ে কেউ টু শব্দ করল না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছি খুব আমি। এভাবে আমাকে র্যাগিং দিবে এরা তা আমার ভাবনাতেও ছিল না। কিন্তু একটা বিষয় ভেবে খুব অবাক হচ্ছি। যাকে উদ্দেশ্য করে কথাটা বলেছি সে এখনো বই দিয়ে মুখ ঢেকে বসে আছে, তার কোনো বিকার নেই। যেন আমি কি বলেছি সে তাও শুনেনি। মানুষ এতটাও অবহেলা করতে পারে নাকি কাউকে? বিশেষ করে প্রেম ভালোবাসার কথা শুনতে পেলে ছেলেরা। জানা নেই আমার। কিন্তু তবু কেন জানি সামনে বসে থাকা ছেলেটাকে আমার ভীষণ দেমাগী মনে হচ্ছে। কিসের এত ভাব আর দেমাগ? ভার্সিটির ভিপি বলে, হুহ, আমি কি এতই ফেলনা নাকি যে আমার দিকে তাকানো ও যায় না? 3 বছর ধরে নীলকে ভালোবাসে নীরা, হুট করে ভার্সিটির জুনিয়র একটা মেয়ে নীলকে এভাবে প্রপোজ করে ফেলবে, নীরার ভাবনাতেও ছিল না বিষয়টা। নীরার বাবা একজন এমপি, তাই নীরাকে সবাই ভয় করে। নীলকে ভালোবাসা সত্ত্বেও তাই কেউ কখনো প্রপোজাল দিতে সাহস করেনি নীরার ভয়ে। ভীষণ রেগে যায় নীরা। এগিয়ে গিয়ে ঠাস করে একটা চড় বসায় চন্দ্রর গালে। এতগুলো ছেলেমেয়ের সামনে হুট করে ফর্সামতো একটা মেয়ে আমাকে চড় মারল। এতে আমার ভীষণ আত্মসম্মানে লাগল। যেখানে আজ পর্যন্ত আমার বাবা আমাকে একটা ধমক দিয়ে ও কথা বলেনি। লজ্জায় আমার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। একটু পরেই সেই লজ্জা ক্ষোভে রূপ নিল যেন। ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েই নীলের উপর ক্রাশ খেলে ভালো কথা প্রপোজ করতে এলে কোন সাহসে? তুমি জানো না নীল আমার। পুরো ক্যাম্পাস জানে, আকাশ বাতাস সবাই জানে নীল শুধু আমার। আমাকে র্যাগিং দেওয়া হচ্ছিল, আমি ওনাকে তো চিনিও না, তাই বলে আপনি আমার গায়ে হাত তুলবেন? আমার কণ্ঠে ক্ষোভ যেন ঝরে পড়ছে। র্যাগিং হোক আর যাই হোক, নীল শুধু আমার, আন্ডারস্ট্যান্ড? রাগে ক্ষোভে অপমানে আমার গলা বুজে এলো। এই মেয়ের এত সাহস কি করে হলো যে আমার গায়ে হাত তোলে? সারা শরীর রাগে ফুঁসতে লাগলো আমার হঠাৎ করেই। নীরা চন্দ্রর মুখের সামনে এসে আঙ্গুল তুলে চন্দ্রকে ওয়ার্নিং দিল, নেক্সট টাইম যেন নীলের থেকে 14 হাত দূরে দেখি তোমাকে। আচমকা চন্দ্র নীরার আঙ্গুল মুচকে ধরল। তারপর নীরার হাত পিছনে নিয়ে মুচকে দিয়ে বলল, জীবনে আমার বাবা আমার গায়ে হাত তোলেনি, আর তুমি সেই সাহস পেলে কি করে?
এই হাত আমি চাইলেই এখন ভেঙে দিতে পারি। নেক্সট টাইম সুমেহরা সুলতানা চন্দ্রর দিকে তাকাতে ভেবেচিন্তে তাকাবে। আর হ্যাঁ শুনো, এই নীলকে আমি চিনিই না, তাকে ভালোবাসা মাই ফুট। বাট এখন বিষয়টা অন্যরকম, তুমি আমার গায়ে হাত তুলেছ। তো শুনে রেখো, নীলের ভালোবাসা আমি আদায় করেই ছাড়ব, মাইন্ড ইট। নীরা ব্যথায় কোকাচ্ছে। আজ পর্যন্ত কেউ নীরার দিকে তাকাতে ও সাহস পায়নি, সেখানে এই মেয়ে তার হাত মুচকে দিল। ব্যথায় নীরার চোখ দিয়ে টপটপ করে জল পড়তে লাগল। বই দিয়ে ছেলেটা এখনো মুখ ঢেকে রেখেছে, তার দিকে এক নজর তাকিয়ে বের হয়ে এলাম। সোজা ক্লাসে গিয়ে বসে রইলাম। আশেপাশের অনেকেই কানাঘুষো করছে লাইব্রেরির বিষয়টা। আমার ভীষণ টায়ার্ড লাগছে। চুপ করে সব শুনে যাচ্ছে নীল। না দেখেই বুঝতে পারছে নীল এই মেয়েটা গতকাল রাতের সেই মেয়ে। গতকাল রাতের সেই ভীতু মেয়েটা এতটা সাহসী নীল গতরাতে বুঝিনি সেটা। নীরার মতো মেয়েকে যেই মেয়ে ভয় পায় না, সেই মেয়ে যে সাহসিতা আর বলার অপেক্ষা রাখে না। নীল চোখ বন্ধ করেই বুঝতে পারছে নীরার মনের সব। নীরা এখন ভাবছে এই অপমানের বদলা সে নিবে চন্দ্র নামের এই মেয়েটির থেকে। আজকেই এই মেয়েটিকে দুনিয়া থেকে সরিয়ে দিবে। নীলের ভীষণ হাসি পেল এই চিন্তাভাবনা বুঝতে পেরে নীরার। ক্যাপ মাথায় দিয়ে বের হয়ে গেল নীল লাইব্রেরি থেকে। নিজের বাইক নিয়ে বের হয়ে গেল ক্যাম্পাস থেকে। 15 থেকে 20 ফুট দূরত্ব রেখে কালো গাড়িটি যেতে লাগল নীলের পিছন পিছন। খুন হওয়া 5 জনের লাস্ট 3 মাসের কল ডিটেইলস এসে পৌঁছেছে সজলের হাতে। সজল প্রথমে শিমুলের কল ডিটেইলস চেক করল। খুন হওয়ার রাতে শিমুলের কাছে 8 বার কল এসেছে শাহেদের নাম্বার থেকে। তাছাড়া রাকিব, রাশেদ, হাসিবের থেকে এসেছে 3 বার, 2 বার, 2 বার। শিমুল শাহেদকে কল করেছে 6 বার, রাকিবকে 1 বার, হাসিবকে 2 বার, রাশেদকে 1 বারও নয়। রাকিবের কাছে শাহেদের কল এসেছে 5 বার, শিমুলের 1 বার, রাশেদের 1 বার, হাসিবের কোনো কল আসেনি। রাকিব শিমুলকে কল দিয়েছে 3 বার, শাহেদকে 4 বার, হাসিবকে 1 বার, রাশেদকে 1 বার। রাশেদের কাছে শাহেদের কল এসেছে 7 বার, রাকিবের 1 বার, হাসিবের 2 বার, শিমুলের 1 বারও নয়। রাশেদ শাহেদকে কল করেছে 3 বার, রাকিবকে 1 বার, শিমুলকে 2 বার, হাসিবকে 2 বার। হাসিবের কাছে শাহেদের কল এসেছে 4 বার, শিমুলের 2 বার, রাকিবের 1 বার, রাশেদের 2 বার। হাসিব শাহেদকে কল করেছে 3 বার, শিমুলকে 3 বার, রাশেদকে 2 বার, রাকিবকে 1 বারও না। শাহেদের কাছে শিমুলের কল এসেছে 6 বার, রাকিবের 4 বার, রাশেদের 3 বার, হাসিবের 3 বার। শাহেদ শিমুলকে কল করেছে 8 বার, রাকিবকে 5 বার, রাশেদকে 7 বার, হাসিবকে 4 বার। শাহেদ অন্য একটা নাম্বারে আরও অনেকবার কল করেছে। নাম্বারটার ডিটেইলস পাঠানোর জন্য বলে সজল। তারপর সূত্র বিশ্লেষণ করতে বসে। সবচেয়ে বেশি কল করেছে শাহেদ সবাইকে। তার মানে বলা যায় যে সবাইকে একসাথ শাহেদ করেছে। হয়তো শাহেদের উদ্দেশ্য ছিল এই 4 জনকে মেরে ফেলা। তাই তৃতীয় কারো সাথে হাত মিলিয়ে সবাইকে মেরেছে, তারপর তৃতীয় ব্যক্তি এই শাহেদকেও খুন করেছে। অথবা শাহেদ কোনো কাজের জন্য সবাইকে নিয়ে মিলিত হয়েছে। এই তৃতীয় ব্যক্তির সাথে মতামতের মিল না হওয়ায় খুন হতে হয়েছে। হতে পারে এই তৃতীয় ব্যক্তির সাথে কোনো অন্যায় কাজে সবাই যুক্ত ছিল। কাজ শেষ হওয়ার পর প্রমাণ লোপাট করতে এদের সবাইকে মেরেছে। সবগুলো সম্ভাবনাই যৌক্তিক। ফরেনসিক থেকে 5 জনের ফোন ক্র্যাক করা হয়েছে। কনস্টেবল এসে ফোন দিয়ে গেল 5 জনের। সজল একে একে সবার ফোন চেক করছে। 5 জনের ফোনই পর্নোগ্রাফিতে ভরপুর। বিভিন্ন মেয়েদের নগ্ন 18+ চ্যাটিং। সজলের মাথা ঝিমঝিম করে উঠল এসব অশ্লীল কথোপকথন দেখে।
সুস্থ মস্তিষ্কে কোনো মানুষ এসব আলাপ করবে না। এরা সবাই হয় ধর্ষক, না হয় ভবিষ্যৎ ধর্ষক হতো। ধর্ষণ একটি ব্যাধি স্বরূপ হয়ে গেছে এখন সমাজে। আজ এখানে তো কাল ওখানে, শিশু থেকে বৃদ্ধা কেউই নিরাপদ না এখন। রাস্তায় মা বোন নিয়ে বের হতে যেমন বিপদ তেমন বিপদ বাসায় থাকলেও। কোথায় নিরাপদ নারীরা? কে দিবে সেই প্রশ্নের জবাব? বাসের ঘাকুনিতে ঘুম ভেঙে গেল পরীর। বাস কুমিল্লা এসে থেমেছে হোটেলের সামনে। হোটেলের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে পরী একটা চেয়ারে বসল। ওয়েটার এগিয়ে এলো পরীর দিকে। ভাত মাংসের অর্ডার দিয়ে টেবিলে মাথা ফেলে বসল পরী। গতকাল সারা রাত জেগে ছিল, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। ক্লান্তিতে শরীর খুব দুর্বল লাগছে, এখনো 3 ঘন্টার জার্নি বাকি আছে। ওয়েটার এসে খাবার রেখে গেল। পাশের টেবিলে 35 থেকে 40 বছর বয়সী এক লোক বসে পরীকে লক্ষ্য করছে অনেকক্ষণ ধরে। মাথা তুলে খাবারের প্রথম লোকমা মুখে দিবে পরী। তখনই ফোন বেজে উঠল। পকেট থেকে ফোন বের করে স্ক্রিনে তাকাতেই ভেসে উঠল কবিতার নাম। পরী রিসিভ করে ফোন কানে ধরে, ওপাশ থেকে কবিতা কথা বলছে। কবিতার কথা শুনে পরীর মুখের আদল পাল্টে গেল। ক্লান্তিপূর্ণ মুখটা মুহূর্তেই পাল্টে আক্রমণাত্মক হয়ে গেল। সাপের মতো হিসহিস করে বলে উঠল, কিলহার। ফোন পকেটে রেখেই টেবিলের উপর থেকে জগ গ্লাস দুহাতে নিয়ে আছাড় মেরে চূর্ণবিচূর্ণ করে ভেঙে ফেলল। পুরো হোটেলের সব মানুষ খাওয়া রেখে পরীর দিকে তাকিয়ে আছে। বেসিন থেকে হাত ধুয়ে কাউন্টারে গিয়ে বিল আর ক্ষতিপূরণ বাবদ 2000 টাকা রেখে এসে গাড়িতে এসে বসল। পরীর পিছনের সিটে বসেছে মাঝবয়সী সেই লোক। চন্দ্রকে খুন করার সব পরিকল্পনা করে ফেলেছে নীরা। খুন করবে নীরা নিজের হাতে। চন্দ্র যে হাত দিয়ে নীরার হাত মুচড়ে দিয়েছে, সেই হাতে বিষাক্ত ইনজেকশন পুশ করবে। তৃতীয় ব্যক্তির কল ডিটেইলস চলে এসেছে। সজল চেক করে দেখে এই নাম্বার চন্দ্র নামের কোনো মেয়ের নামে রেজিস্ট্রেশন করা। মেয়ের নাম্বার দেখে সজল কিছুটা দমে যায়। 5টা ছেলেকে একটা মেয়ে খুন করবে, এটা বিশ্বাসযোগ্য কথা না। কিন্তু অনেক সময় যা ঘটে আমাদের ভাবনাতে থাকে না, সবই সম্ভব দুনিয়ায়। তাই বিষয়টা খুঁটিয়ে দেখা দরকার। সজল চন্দ্রর কললিস্টে শুধুমাত্র শাহেদের নাম্বার পায়। অন্যদের সাথে চন্দ্রর যোগাযোগ হয়নি কখনো। খোচররা শাহেদ, শিমুল, রাকিব, রাশেদ, হাসিব সবার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে সব জানায়। চন্দ্র মেয়েটার সম্পর্কে খোঁজ নেয়ার জন্য খোচরদের নির্দেশ দেয়। তারপর চন্দ্রকে কল করে সজল। ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে কফি খাচ্ছে চন্দ্র, তখনই বেজে উঠল টেবিলে রাখা মোবাইলটা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কি সুমেহরা সুলতানা চন্দ্রর সাথে কথা বলছি? হ্যাঁ, কিন্তু আপনি কে? আমি কদমতলী থানার ওসি সজল মাহমুদ। আপনি কি এখনই কদমতলী থানায় আসতে পারবেন? কেন বলুন তো, আপনাকে তো আমি চিনি বলে মনে হয় না। আর আমি কোনো ক্রাইমও করিনি। নাকি আজকে এমপি সাহেবের মেয়ে নীরার হাত মুচড়ে দিয়েছি বলে আমাকে জেলে দিবেন বলে ডেকেছেন? জি না, আপনি যা ভাবছেন তা নয় ম্যাডাম। কিছু জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে থানায় ডেকেছি। খুনের ব্যাপারে তদন্ত করছি আমি। আপনি যদি কিছু তথ্য দিতেন তবে উপকৃত হতাম। খুনের কথা আসছে কেন আমি কিছু বুঝতে পারছি না। কদমতলী থানার ওসি আমাকে কল করছে খুনের তদন্তের জন্য, কিন্তু কার খুন? বাবার কিছু হয়ে যায়নি তো আবার? খুন? কে খুন হয়েছে? খুন হয়েছে 5 জন মানুষ, শাহেদ, শিমুল, রাকিব, রাশেদ, হাসিব। গতরাতে আপনাদের সবার ফোন একটা টাওয়ারের আন্ডারে ছিল, বলা যায় তাতে আপনারা 5 জন একই সাথে ছিলেন। আপনি থানায় আসুন, বাকি কথা থানায় এলে হবে। সজল ফোন রেখে দিল।
শাহেদরা সবাই খুন হয়েছে। আমার বিশ্বাস হচ্ছে না। কিভাবে খুন হলো, কে খুন করল? হঠাৎ করেই আমার ভীষণ আনন্দ লাগতে লাগল। ধর্ষকের শাস্তি মৃত্যু। সেই মৃত্যু ওদের হয়েছে। আমার ইচ্ছে করছে খুশিতে ধেই ধেই করে নাচি। নিজের আনন্দ চেপে রেখে সিএনজি করে রওনা হলাম রায়েরবাগের দিকে। কদমতলী থানার সামনে এসে সিএনজি থেকে নামতেই আমার চক্ষু চড়কগাছ। সেদিন রাতের সেই অদ্ভুত ছেলেটা বসে আছে থানার বাহিরের একটি গাছের সাথে। কি ভেবে আমি এগিয়ে গেলাম তার দিকে জানি না। একটা নীল পাঞ্জাবি পরা, ফর্সা গায়ের রং, মুখে খোঁচা খোঁচা দাড়ি, মাথায় লম্বা লম্বা চুল, চোখে মায়াভরা বিষাদ। এই ছেলের চোখে এত মায়া কেন? এর চোখের দিকে তাকিয়ে আজীবন দুঃখ পেতে স্বাদ জাগবে যে কারো। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না চোখের দিকে। তাকিয়ে থাকলে কেমন নেশা নেশা লাগে, যতই তাকাই মন ভরবে না। মোহ কাটিয়ে নিজেই প্রশ্ন করলাম, আপনি এখানে? আপনার জন্য? আমার জন্য কেন? আমি না থাকলে আপনি ফেঁসে যাবেন, আপনাকে বাঁচাতে। ছেলেটার এরকম চ্যাটাং চ্যাটাং কথা শুনে আমার মেজাজ বিগড়ে গেল। এরকম করে কথা বলছে যেন এই ছেলেকে ছাড়া আমি এক পাও চলতে পারবো না। কি বলতে চান আপনি? আমি কিছুই বলতে চাই না, আমিও আপনার সাথে ভিতরে যাব এটাই বলতে চাই। হঠাৎ করে আমার মনে পড়ল, এই ছেলেটা কিভাবে জানতে পারল আমি যে থানায় আসব। আমি তো কাউকে বলিনি আমি কদমতলী থানায় আসছি, তবে কিভাবে ছেলেটা জানতে পারল? এই ছেলের এত ক্ষমতা কিসের? আগেই সব বুঝে যায় কেন? কেমন যেন ভয় হতে লাগলো আমার। ছেলেটাকে রেখেই আমি থানায় ঢুকে গেলাম। কেন যেন মনে হচ্ছিল পিছন থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটা আমার দিকে তাকিয়ে আছে। আমার কেমন যেন অস্বস্তি হতে লাগল। থানায় ঢুকে একজন কনস্টেবলকে সজল মাহমুদের কথা জিজ্ঞেস করতেই নিয়ে এলো আমাকে তার ডেস্কে। উজ্জ্বল শ্যামবর্ণ একজন মানুষ বসে আছে, ওসি বলতে আমার সবসময় মনে হতো মধ্যবয়স্ক একজন লোক। যার পেট বড়, মুখে পান, একে তেমন লাগছে না। উজ্জ্বল চোখের মণি, কেমন বুদ্ধিদীপ্ত চেহারা, দেখেই বোঝা যায় এই লোক সহজে ছেড়ে দেওয়ার লোক না। নিজের কাজ নিজে আদায় করে নিতে জানে। চন্দ্রকে দেখে সজল কিছুটা হতভম্ব হল। সামনে চন্দ্র নামে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সেই মেয়ে আকাশের চন্দ্রের চাইতে কোনো অংশে কম নয়। এইরকম অসম্ভব রূপবতী একটা মেয়েকে খুনি ভাবতে নারাজ সজল। চন্দ্রকে দেখে সজলের আবার গতরাতে দেখা সেই মেয়েটির কথা মনে পড়ল, কেমন দিশেহারা লাগতে লাগল সজলের। আপনি বসুন, আমি আসছি বলে সজল ডেস্ক থেকে উঠে বাহিরে চলে এলো। থামার বাহিরে একটু অংশে কয়েকটা ফুলের চারা লাগিয়েছে সজল, সেখানে এসে দাঁড়াল। বুক ভরে শ্বাস নিয়ে নিজেকে বুঝালো আর ভাবব না রাতের সেই মেয়েটির কথা, কিছুতেই না, কিছুতেই না। না না না, আর না। পরক্ষণেই আবার মনে পড়ল মেয়েটাও এই মেয়ের মতো রূপবতী। নিজের এই অসহায় অবস্থা দেখে সজল নিজেই হেসে ফেলল। সজল বুঝে গেছে রূপবান নামক সেই মেয়েটি ছাড়া তার উপায় নাই। সেই মেয়েটিকে তার চাই চাই। মন তাকে ভুলতে চাইছে না। চন্দ্রর ডিটেইলস চলে এলো। তারপর সব জানার পর ভিতরে চলে গেল সজল, চন্দ্রর সামনে গিয়ে বসল। কেমন আছেন আপনি? ভালো। কিসে পড়েন? অনার্স ফার্স্ট ইয়ার। কোন ডিপার্টমেন্ট? ইংলিশ। শাহেদের সাথে সম্পর্ক কি ছিল? ভালোবাসতাম। এখন বাসেন না? না। না কেন? শাহেদ গতরাতে মারা গেছে বলে ভালোবাসা শেষ হয়ে গেছে, নাকি শাহেদকে খুন করার জন্যই ভালোবাসার ফাঁদে ফেলেছেন কোনটা? কি বলতে চান আপনি? ভালোবাসা না বাসা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, খুনের সাথে এটা সম্পর্কিত নয়।
কোনটা সম্পর্কিত আর কোনটা অসম্পর্কিত সেটা আমি ডিসাইড করব, আপনি না। যা জিজ্ঞেস করছি সোজা বলুন। আমি শাহেদকে ভালোবাসা নিয়ে একটা কথাও বলতে চাই না। ওকে। এটা বলুন, গতরাতে আপনি, শাহেদ, শিমুল, রাশেদ, রাকিব, হাসিব একই সাথে ছিলেন, এটা কি মিথ্যা? না, সত্য। কিন্তু দেখা করলেন এক জায়গায়, খুন করলেন আরেক জায়গায়, কেন? সেখানে জঙ্গলে খুন করতে পারতেন, ওয়াসাতে নেওয়ার পিছনে কারণ কি ছিল? মিস্টার সজল মাহমুদ, প্রমাণ ছাড়া আপনি আমাকে অপরাধী সাব্যস্ত করতে পারেন না। আর যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হয় যে আমি খুনি, ততক্ষণ এরকম করে জিজ্ঞাসাবাদ করার অধিকার আপনার নাই। আপনার বাবা একজন স্বনামধন্য জজ। আপনি অবশ্যই আইন সম্পর্কে ধারণা রাখেন। কিন্তু আপনি কি জানতেন না যে আপনার বাবা, শাহেদের বাবা, ফাঁসির রায় দিয়েছিলেন? আমি গতরাতে জেনেছি। কাল রাতের সব ঘটনা আমাকে খুলে বলুন। চন্দ্র ভয় পেয়ে সব কিছু বলতে লাগল। মেসেজের কথা বাদ দিয়ে বাকি সব বলে দিল। সব শুনে সজল জিজ্ঞেস করল, গতরাতে যে সত্যি আপনি ওখানে ছিলেন না, তার প্রমাণ কি? সেই ছেলেটার নাম, ফোন নাম্বার দিন। যে সিএনজিতে করে বাসায় পৌঁছেছেন সেই সিএনজির নাম্বার জানা আছে? না, ছেলেটিকে আমি চিনি না, নামটা ও জানি না, ফোন নাম্বার তো পরের কথা, আর সিএনজির নাম্বার ও আমার জানা নেই। এটা কেমন কথা? একটা লোক আপনাকে বিপদ থেকে বাঁচালো আর আপনি তার নাম পরিচয় জানেন না? লোকটা থানার বাহিরে আছে, আপনি তাকেই জিজ্ঞেস করুন আমার কথা বিশ্বাস না হলে। আপনি যদি সেই ছেলেকে না চিনেন তবে সে কিভাবে জানলো আপনি থানায় আসছেন আর সেও চলে এলো? আমি কিছুই জানি না, আপনি তাকে জিজ্ঞেস করলেই বুঝতে পারবেন। চন্দ্রর গলায় হাল ছেড়ে দেওয়া ভাব চলে এসেছে। তাকে নিয়ে আসুন। চন্দ্র উঠে যাওয়ার আগেই নীল এলো। সজলের অনুমতির অপেক্ষা না করেই বসে পড়ল নীল। সজল নীলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে, নীল তাকিয়ে আছে মায়াভরা দৃষ্টিতে। দুজন দুজনার দিকে তাকিয়ে রইল, যেন চোখ সরালেই হেরে যাবে। নীলের কোমল চাহনির সামনে সজল টিকতে পারল না। সজলের মনে হলো এই মায়াভরা দৃষ্টির পিছনে বসে থাকা মানুষটা সহজ নয়, এই দৃষ্টি সজলের ভিতরে কি চলছে সব বলে দিতে পারে। আপনার নাম? প্রশ্নটা করেই সজলের মনে হতে লাগল যে সামনে বসে থাকা ছেলেটার নাম নীল, সেটা সজল জানে। সজল ভীষণ অবাক হল। কেননা ছেলেটিকে এই প্রথমবার দেখছে সজল। তার নাম জানার প্রশ্নই আসে না। সজল নিশ্চিত এই ছেলেটার কোনো কারসাজিতে সজল তার নাম জেনে গেছে। কি হচ্ছে এসব? এই ছেলেটাকে? নিজের হতভম্ব ভাব গোপন রেখে জিজ্ঞেস করল, কাল রাতে কি হয়েছে খুলে বলুন। প্রশ্নটা করে সজল বুঝতে পারল সে আবার ভুল করেছে। গতরাতে যা যা ঘটেছে নীল নামের ছেলেটা বলার আগেই সজল সব জেনে গেছে। সজলের ঘাম ছুটে গেল। চন্দ্র মেয়েটা মিথ্যে বলেনি, এই ছেলেটা সত্যি অদ্ভুত। পকেট থেকে টিস্যু বের করে নিজের মুখ মুছে বলল, আপনারা এখন আসুন, প্রয়োজনে আবার ডেকে নিব। চন্দ্র আর নীল উঠে দাঁড়ায়। চন্দ্র বের হয়ে যেতেই নীল এক পা পিছিয়ে এসে বলল, রূপবান নামের যে মেয়েটার কথা ভাবছেন তার নাম পরি, সে এখন যাচ্ছে সোনাপুর নামক এক গ্রামে। বলেই নীল হনহন করে হাঁটা শুরু করল। সজল অবাক হয়ে তাকিয়ে রইল নীলের গমনপথে। থানা থেকে বের হয়ে চন্দ্র নীলক্ষেতের দিকে রওনা হয় কয়েকটা পুরনো বইয়ের খোঁজে। সন্ধ্যা হয়ে আসছে। শত শত মানুষ বই কিনছে। চন্দ্রর 10 হাত পিছনে আছে নীরা। নীরার পিছনে কালো হুডি পরা 2 জন মানুষ। পায়ে টেনিস শু, মুখে মাস্ক। ছেলে নাকি মেয়ে বোঝা যাচ্ছে না। বাহিরে বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে চন্দ্র বই দেখছে। ব্যাগ থেকে ইঞ্জেকশন বের করে নীরা এগিয়ে যায় চন্দ্রর দিকে। চন্দ্রর পিছনে এসে দাঁড়ায় নীরা, এদিক ওদিক তাকায়। কেউ লক্ষ্য করছে না তাকে।
হাতটা সামনে নিয়ে ইঞ্জেকশন পুশ করার জন্য এগিয়ে যায়। একটা কাতরধ্বনি উঠতেই পুরো নীলক্ষেতের মানুষ মুহূর্তের জন্য থমকে যায়। তারপরেই ছুটে আসে সবাই, শব্দের উৎসস্থল লক্ষ্য করে। একটা মেয়ে মাটিতে পড়ে আছে, তাকে ঘিরে জটলা লেগে যায়। সিটে হেলান দিয়ে পরি বসে আছে, চেহারায় অস্থিরতা বিরাজমান। বারবার ফোন চেক করছে পরি। গাড়ি চলছে হাইওয়ে ধরে। বাতাস এসে উড়িয়ে দিচ্ছে পরির চুল। বাতাসের শো শো শব্দের জন্য স্পষ্ট কিছু শোনা যাচ্ছে না। তবু পরীর ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে গেল। দম ধরে বসে রইল পরি, কি ঘটে তা দেখার অপেক্ষায়। একটু পরেই পরি তার পিছনে একটা হাতের অস্তিত্ব অনুভব করল পরি। নড়াচড়া বন্ধ করে বসে আছে পরি। পিছনের হাতটা পরির পিঠে হাত বুলিয়ে দিচ্ছে আলতো করে। পরির ভিতরে সেই রাগ আবার জেগে উঠে। আস্তে আস্তে হাতটি পরির বাম পাশ দিয়ে কোমরে আসে। তারপর বাধা না পেয়ে শরীরের আরও স্পর্শকাতর স্থানে হাত এগিয়ে যায়। আলগোছে পরি পকেট থেকে ছোরা বের করে আনে। পরির বুকে হাত লাগতেই বিদ্যুৎ খেলে যায় পরির দেহে। বাম হাতে খপ করে হাতটা ধরে পরি ছোরা চালিয়ে দেয় সেই হাতের উপর। গাড়ির নিস্তব্ধতা বিদীর্ণ করে চিৎকার করে উঠে একটি পুরুষ কণ্ঠ। মাথায় খুন চেপে গেছে পরির, ঘ্যাচাং ঘ্যাচাং করে আরও 4 থেকে 5 বার ছোরা মারে সেই হাতে। রক্তে ভেসে যায় পরির জামা। ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে ফেলেছে আর্তচিৎকার শুনে। সবাই ছুটে আসে। পরির চোখ রক্তবর্ণ ধারণ করেছে। মুহূর্তের জন্য সবাই স্তব্ধ হয়ে যায় রক্ত দেখে। মাঝবয়সী একজন লোককে একটা যুবতী মেয়ে এভাবে আঘাত করতে পারে ভেবে উঠেনি কেউ। তারপর সবাই ঘিরে ধরে, প্রশ্নবাণে বিদ্ধ করে পরীকে। রাগ চেপে রেখে পরি উত্তর দেয়, কি করেছিল লোকটা তা বলে। 27 থেকে 28 বছর বয়সী এক যুবক প্রতিবাদ করে উঠে। তার বক্তব্য, লোকটা হাত ভুল করে দিয়েছে, পরি কেন এরকম করল। পরির সাথে তর্ক জুড়ে দেয় ছেলেটা। পরি চুপ করে তাকিয়ে থাকে ছেলেটার দিকে। ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে একনাগারে বলে যাচ্ছে। ধৈর্যের বাঁধ ভেঙে যায় পরির, কোষে এক লাথি মারে তার অন্ডকোষ বরাবর। মুহূর্তে চোখ মুখ অন্ধকার হয়ে গেল লোকটার, চোখে সর্ষে ফুল ভেসে উঠে। আশেপাশের সবাই ভয়ার্ত দৃষ্টিতে তাকায় পরির দিকে। কেউ কেউ বাহবা জানায়, আফসোস করে দেশের প্রত্যেক ঘরে ঘরে এরকম তেজি মেয়ের অভাব বলে। ফোন বেজে উঠে পরির, ইশরাত কল দিয়েছে। চুপ করে ইশরাতের কথা শুনে পরি ওয়েল ডান, চন্দ্র যেন নিরাপদ থাকে বলে ফোন রেখে দেয়। নীরার নিথর দেহ পড়ে আছে মাটিতে। ভয়ে আমার হাত পা কাঁপছে। কি হচ্ছে এসব? নীরা কি তবে মারা গেছে? আমি আর ভাবতে পারছি না। এদিকে পুলিশের গাড়ির সাইরেনের শব্দ আসছে। ভীষণ ভিড় লেগে গেছে চারিপাশে। হঠাৎ কোথা থেকে 2 জন মানুষ এসে যেন আমার হাত চেপে ধরল। আমি চিৎকার করার আগেই একজন মুখে ক্লোরোফর্ম দেওয়া রুমাল চেপে ধরল। মিষ্টি একটা গন্ধ নাকে আসে আমার। চোখ মেলে তাকাতেই দেখি আমি বিছানায় শুয়ে আছি। এইরকম তো হওয়ার কথা না। আমি রুমে এলাম কিভাবে? আমি তো নীলক্ষেত ছিলাম। আর ওরাই বা কারা? মাথায় কিছুই ঢুকছে না। তবে এতটুকু বুঝতে পারছি যে ওরা যেই হোক না কেন, ওরা নীরাকে খুন করেছে। এদিকে সজল থানার বাহিরে পায়চারি করছে আর ভাবছে নীল নামের ছেলেটার কথা। ছেলেটার যে কিছু একটা ক্ষমতা আছে তা সজল বুঝে গেছে এতক্ষণে। আবার চন্দ্রের কথা মনে পড়ছে। চন্দ্র থেকে রূপবান, সজল স্থির হতে পারছে না। কনস্টেবল এসে খবর দিল এমপি নাজমুল হায়দারের মেয়ে নীরা হায়দার খুন হয়েছে কিছুক্ষণ আগে নীলক্ষেতে। নীরা নামটা পরিচিত লাগলো সজলের কাছে। কোথায় যেন শুনেছে, তাই ভাবছে। তারপরই হঠাৎ মাথায় এলো, চন্দ্র নামের মেয়েটির মুখেই তো এই নাম শুনেছে। তাৎক্ষণিক সজলের মাথায় একটা ক্লু চলে এলো। সাথে সাথে চন্দ্রকে কল দিল।
এবং ভার্সিটিতে যা যা ঘটেছে তা জানতে চাইল। চন্দ্র সব বলার পর আবার জিজ্ঞেস করল নীরা মারা গেছে চন্দ্র জানে কিনা। সন্ধ্যায় নীলক্ষেতে ঘটে যাওয়া ঘটনাও চন্দ্রকে বলল। অতপর ফোন রেখে সজল ডেস্কে এসে বসল। দুয়ে দুয়ে চার মিলাতে সজলের অসুবিধা হলো না। চন্দ্র মেয়েটার সরলতা দেখে সজল মুগ্ধ হয়। নীরবে কেউ একজন যে চন্দ্রকে সবকিছু থেকে রক্ষা করে যাচ্ছে সজল তা বুঝে যায়। তাই তাকে ধরতে হলে চন্দ্রকে টোপ হিসেবে ব্যবহার করতে হবে। সজলের মুখ হাসিতে ভরে যায়। তাকে ধরতে পারলে 6টা খুনের জট খুলবে। কে জানে, সে হয়তো আরো অনেক খুন করেছে। পরি বাস থেকে নামার আগে বোরকা পরে নেয়। সারা শরীরে লেগে থাকা রক্ত বোরকার আড়ালে চলে যায়। তারপর গিয়ে একটা হোটেলে ওঠে। 1 সপ্তাহের জন্য রুম বুক করে। হোটেলের খাতায় নিজের নাম রূপবান লিখে। চলে যাওয়ার সময় রিসিপশনে থাকা ছেলেটার দিকে তাকিয়ে একটা আবেদনময়ী হাসি দেয়। পরীর এই হাসির মানে তারেক বুঝতে পারে। নিজেও পাল্টা হাসি দিয়ে সম্মতি জানায়। এইরকম অনেক মেয়েই হোটেলে আসে। ওয়ালেট চেক করে দেখে প্রোটেকশন আছে কিনা। তারপর শীষ দিতে দিতে 304 নাম্বার রুমের দিকে পা বাড়ায়। বোরকার উপর দিয়ে রূপবান নামের মেয়েটির ফিগার দেখে নিয়েছে এতক্ষণে তারেক। এরকম ফিগারের মেয়ে অনেক দিন পায়নি সে। আজ কপাল ভালো, বুঝতে পেরেছে তারেক। পরি রুমে গিয়ে গোসল করে জামা ধুয়ে ফেলে। রক্তের দাগ মোছার পর বের হয়ে একটা টপস আর জিন্স পরে নেয়। দরজায় নক হতেই টপসের হাতা কাঁধের উপর নামিয়ে দিয়ে দরজা খুলে দেয়। তারেক ভিতরে এসে দরজা লাগিয়ে দেয়। পরি নিজেকে আরো আবেদনময়ী করে ঠোঁট কামড়ে ধরে। রূপবান মেয়েটির এসব অঙ্গভঙ্গি তারেককে পাগল করে তোলে। তারেক ঝাঁপিয়ে পড়ে পরির উপর। তারেককে টোপ করে পরি মিলন অবস্থায় আস্তে আস্তে কথা বলে। আমাকে 7 দিনের জন্য খদ্দের জোগাড় করে দিতে পারলে 20% কমিশন পাবে তুমি। আর ফ্রিতে তো করার সুযোগ আছেই। কি রাজি তুমি? কমিশন লাগবে না আমার। তোমাকে ডেইলি একবার পেলেই আমি রাজি। তোমার মতো মেয়ে পাইনি অনেক দিন। শোনো, যেই সেই খদ্দের আবার নিয়ে এসো না কিন্তু। শক্ত সামর্থ্য পুরুষ যেন হয়। বুঝোই তো, টাকার সাথে সাথে যেন মজা দুটোই পাই। অনেক আছে আমার এরকম সোনা। তাই বুঝি। তো নাম বলো তো কয়েকজনের। আমার কথা বিশ্বাস হয় না বুঝি, তাই না? আলম, ফয়সাল, সিদ্দিক, আমিন, ফয়েজ, নুরুল, জাকির, কালাম, এরা সবাই রোজ এসে খোঁজ করে তোমার মতো মালের। ওরা সবাই টাকা ছড়াতে রাজি তোমার মতো বুলবুলির জন্য। এইরকম একটা খাসামাল পেলে ওরা ধন্য হয়ে যাবে। যাও, দুষ্ট। আলম, ফয়েজ, জাকির এই 3 জনকেই তো পরি খুঁজছে। এদের খুন করতে পারলে পরীর প্রতীক্ষার পালা শেষ হবে। আত্মসমর্পণ করবে পরি। লক্ষ্য পূরণের খুব কাছাকাছি চলে আসায় পরীর ভীষণ আনন্দ হচ্ছে। অতঃপর তারেককে আবার জিজ্ঞাসা করল, এরা সবাই তোমার মতো পাকা খেলোয়াড় তো? কি যে বলো না, ওরা ওস্তাদ লোক। আমি তো ওদের কাছে কিছুই না। বিশেষ করে আলম ভাই আর ফয়েজ ভাই। জাকির ভাই তো গুরুই আমার। তারপর পরীর ঠোঁট দুটো নিজের ঠোঁটের মধ্যে টেনে নেয়। কামড়ে ধরে পরীর ঠোঁট তারেক প্রচণ্ড উত্তেজনায়। দাঁতে দাঁত চেপে পরি এসব সহ্য করে যায়। কেননা আলম, জাকির আর ফয়েজ এই 3 জনকে পেতে হলে তারেককে হাতে রাখা লাগবে তার এখন। তাহলেই তো সে প্রতিশোধ নিতে পারবে। বুকের ভিতর যে আগুন জ্বলছে, এদের রক্তে গোসল না করলে সেই আগুন কখনোই নিভবে না। চলবে।